নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি জবাব চায় বাংলা। বাংলায় শেষ কোন সরকারি সিদ্ধান্তে হাইকোর্টের হস্তক্ষেপ করতে হয়নি বলতে পারেন? ভাবনায় পড়ে গেলেন, তাই তো? হ্যাঁ, এটাই এখন পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাজের নতুন ধরন। চাকরি, স্বাস্থ্য, শিক্ষা, সরকারি প্রকল্প সবকিছুরই সুরাহা এখন হচ্ছে আদালতে। বর্তমান প্রশাসনের ভূমিকাটা তাহলে ঠিক কি? জবাব দিতে মাথা চুলকোতে হচ্ছে অনেককেই। নিয়োগ নিয়ে একটার পর একটা দুর্নীতির অভিযোগ। সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন সামাল দিতেও আসরে নামতে হচ্ছে আদালতকে। ভোট পরবর্তী হিংসার নিরপেক্ষ তদন্ত থেকে চুক্তিভিত্তিক শিক্ষকদের বদলি। হাইকোর্টই যেন শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে। ভোট পুজো থেকে দুর্গা পুজো, তারও মীমাংসা হচ্ছে হাইকোর্টে। কেন এই পরিস্থিতি? শাসক দল ও বিরোধীদের মধ্যে দায় ঠেলাঠেলি চলছে। সবকিছুরই ফয়সলাই তো হচ্ছে হাইকোর্টে। তাহলে রাজ্য প্রশাসনের ভূমিকা কি? বিভিন্ন মামলা নিয়ে বারবার হাইকোর্টের কাছে ভর্ৎসিত হচ্ছে রাজ্য, কিন্তু তারপরও সেই একই ছবি। কেন? আজ এই উত্তরের অপেক্ষায় বাংলা। স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, নির্বাচন থেকে শুরু করে প্রায় প্রতিটি ক্ষেত্রেই হাইকোর্টের হস্তক্ষেপ ছাড়া সমস্যা সুরাহা হচ্ছে না। এমনকি বাংলায় কোন উৎসব কিভাবে পালিত হবে তার নিদানও দিতে হচ্ছে আদালতকে। পদে পদে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারের সিদ্ধান্তকে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। সাম্প্রতিক কয়েকটি উদাহরণেই বিষয়টি আরও স্পষ্ট হবে। উদাহরণ 1, এসএসসি গ্রুপ ডি নিয়োগ মামলা, সিবিআই অনুসন্ধানের নির্দেশ। উদাহরণ 2, আপার প্রাইমারি প্যানেলে দুর্নীতির অভিযোগ, 75 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, 21শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট তলব আদালতের। উদাহরণ 3, আরজি করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, অচলাবস্থা কাটাতে হাইকোর্টে মামলা। উদাহরণ 4, ভোট পরবর্তী হিংসা মামলা, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টে। স্বাভাবিকভাবেই বিরোধীরা রাজ্য সরকারকে কোণঠাসা করার এই সুযোগ ছাড়তে নারাজ। এখানে যত নিয়োগ হয়েছে, যত নেতা এখানে নেতৃত্ব তৃণমূলের আছে, যদি তাদের ব্যাকগ্রাউন্ড যদি খোঁজা যায়, যারা হাওয়াই চাটি পরে ঘুরে বেড়াতো আজকে তারা রিবক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যারা আগে সাইকেলও চড়ার ক্ষমতা ছিল না, 4 চাকায় চলছে। দুর্নীতি হচ্ছে তৃণমূল কংগ্রেসের অঙ্গের ঘোষণা। এখন উচ্চ আদালত, বিচারপতিগণ তাদের মন্তব্য, নির্দেশ পরিস্থিতিটাকে আরও মানুষের কাছে উন্মুক্ত করেছে। শাসক দল অবশ্য এই প্রসঙ্গে বিরোধীদেরই কাজ গড়ায় তুলছে। আমরা আমাদের কাজ করে যাব, আর মানুষ আবার 217টা ভোট দিয়ে দেখিয়ে দেবে, 217 সিট দিয়ে, যে আমাদের কাজটাই ঠিক, আমরা ঠিক পথে এগোচ্ছি। বিরোধীরা যারা বলছে সেটা বিরোধিতা করার জন্য বলছে, কোনো অর্থহীনভাবে বলছে। এখানেই প্রশ্ন উঠছে, প্রশাসনিক ক্ষমতা তো সরকারের হাতে, তাহলে কেন প্রতিটি ক্ষেত্রে হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে? রাজ্যের সব সিদ্ধান্তই কি ভুল, যার জন্য বারবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে মানুষকে? কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, রাজ্য প্রশাসনের উপর মানুষের ভরসা কি আদৌ থাকছে? ছোট বা লঘু বিষয়গুলিকেও কেন সামলাতে পারছে না রাজ্য সরকার? হাইকোর্টে কি তাহলে মানুষের কাছে ভরসার শেষ জায়গা? উত্তর অধরা। রিপাবলিক বাংলা। সব সমাধান যদি আদালতে হয়, তাহলে রাজ্য প্রশাসনের ভূমিকা কি? আজ এই বিষয়ে ডিবেট করব। আমার সঙ্গে রয়েছেন আজ প্যানেলে সন্ময় বন্দ্যোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সৌরভ প্রিয়, রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি, রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। শুরুতেই চলে যাব সন্ময় বাবুর কাছে। সন্ময় বাবু, শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে সমস্ত বিষয়ে আদালতে যাচ্ছেন। আপনারা ভোট পরবর্তী হিংসার সময়ও দেখেছি আপনারা গিয়েছেন আদালতের দ্বারস্থ হয়েছেন, এবং এখন আন্দোলনকারীরা তাদের একমাত্র ভরসা মনে হচ্ছে আদালত। কারণ তারা কি আর তাহলে প্রশাসনে ভরসা রাখতে পারছেন না? দেখুন, আপনার একটা জিনিস করে বাদ দিয়ে গেলেন, ডিএ মামলা, সেটাও তো আদালত। আপনি বলুন তো, ভারতবর্ষে একটা রাজ্য দেখান
যেখানে জীবনের সমস্ত ক্ষেত্রে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষ আদালতে যাচ্ছে এবং আদালতে মান্যতা পাচ্ছে, আদালতে রিজেক্টেড হচ্ছে না, আদালতে অধিকাংশ ক্ষেত্রে মান্যতা পাচ্ছে এবং সরকার তারপরে সিঙ্গেল বেঞ্চকে, এখানে শামীম আরো ভালো বলবেন, সিঙ্গেল বেঞ্চের রায়কে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, প্রত্যেকটা ক্ষেত্রে আদালতে যাচ্ছে। কেন, কিসের জন্য? আজকে সারা ভারতবর্ষে কোনো জায়গায় স্কুল সার্ভিস রিক্রুটমেন্ট হয় না, শিক্ষকরা চাকরি পায় না, গ্রুপ ডিতে রিক্রুটমেন্ট হয় না, টেট পরীক্ষা হয় না, লোয়ার প্রাইমারি আপার প্রাইমারিতে শিক্ষক রিক্রুটমেন্ট হয় না, স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট হয় না, সমস্ত ক্ষেত্রে আদালত শেষ কথা বলে। তাহলে লেজিসলেচারের দরকার কি? কারণ প্রশ্ন উঠতে পারে জুডিশিয়ারি ইন্টারফেয়ার করছে কেন? আমার উত্তরটা হচ্ছে জুডিশিয়ারিকে ইন্টারফেয়ার করতে দেওয়া হচ্ছে কেন, সেই স্কোপটা কেন দেওয়া হচ্ছে? আজকে কাছাকাছি রাজ্য বিহার আছে, আমি দূরের মানে খুব কাছের রাজ্য আসামের কথা বলছি, উত্তরপ্রদেশের কথা বলছি, এখানে তো শিক্ষক রিক্রুটমেন্ট হচ্ছে, এখানে তো আদালতে যেতে হচ্ছে না কাউকে। না, এখানে আবার বলা হচ্ছে সন্ময়বাবু, এখানে আবার বলা হচ্ছে সন্ময়বাবু, এখানে আবার বলা হচ্ছে যে আন্দোলনকারীরা তারা খুব দ্রুত ধৈর্য হারা হচ্ছেন এবং তারা খুব দ্রুত চলে যাচ্ছেন আদালতে, তারা প্রশাসনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন না। আমি একটা কথা বলি, আমার আপনার ঘরে ছেলেমেয়েরা যখন শিক্ষিত হবে, বড় হবে, 10 বছরে 2টো স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হবে এবং রাজ্যের শিক্ষামন্ত্রী বলবেন এটা কি দুর্গাপুজো নাকি, বছরে বছরে হবে। আর তারপর সেই মানুষগুলো যদি আদালতে যায়, চোখের সামনে যদি দেখে মেরিট লিস্টে অনেক নিচে থাকা নামগুলোকে একটার পর একটা চাকরিতে চলে যাচ্ছে, সে ধৈর্য হারাবে না? যে কোনো সুস্থ মানুষ ধৈর্য তো হারাবে। জীবনের 5 বছর 10 বছর অমূল্য সময়টা তার জীবন থেকে চলে যাবে, আর আমরা সবাই চুপচাপ দেখবো, আদালতে যাব না। গভর্নেন্সটা এরকম হবে? এ লজ্জার মাথা কি কোন জায়গাটা আপনি বলুন? বাংলার সরকারি ব্যবস্থাপনার কোন জায়গাটা? আমফান দুর্নীতি থেকে শুরু করে দিয়ে মামলা, শিক্ষা থেকে স্বাস্থ্য, সমস্ত ক্ষেত্রে মানুষকে আদালতের ওপর ভরসা করতে হচ্ছে এবং আদালত কিছুটা অন্তত সুরাহা করছে, কিন্তু দীর্ঘসূত্রিতার কারণে শেষ পর্যন্ত বহু জায়গায় বিচার। সন্ময়বাবু, আসছি আপনার কাছে, সৌরভপ্রিয়র কাছে যাব। সৌরভপ্রিয়, যেটা সন্ময়বাবুরা বলছেন যে প্রশাসনে ভরসা কমছে বলেই আদালতের দ্বারস্থ হচ্ছেন আন্দোলনকারীরা, আমরা দেখেছি চাকরি প্রার্থীরা ক্ষোভ প্রশমন করতে পারছে না বা ধৈর্য রাখতে না পেরে, যেটা বলা হচ্ছে সেখানে ধৈর্য হানির বিষয় নয়, প্রশাসনে মূলত ভরসাই নেই। না না, বিষয় হচ্ছে যে সন্ময়বাবুর সঙ্গে আমি একমত হতে পারলাম না এই কারণে, তার কারণ বাংলা তার রায় দিয়ে দিয়েছে 2021-এর নির্বাচনে এবং ওনারা যাবে আদালতে আর মানুষ বিচার করবে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে। ওনারা যে কোনো বিষয়ে আদালতের দ্বারস্থ হবে। কোনো রকম ছোট খাটো বড় মেজো সেজো কিছু হলে ওদের কাজ হচ্ছে আদালতে। যারা চাকরি প্রার্থী তারা তো বিজেপি করে না বা বিরোধী দল করে না। আমরা এটাও দেখতে পেরেছি যে একসময় যে বিষকানপারীদের পাশে গিয়ে সন্ময়বাবুরা তাদেরকে উস্কেছিল, যেখানে বিজেপির নেতারা গিয়ে বলেছিল যে এনারা চাকরি পাচ্ছে না, এই হচ্ছে না সেই হচ্ছে না, সেই বিষকানপারীরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। ভুল বুঝতে পেরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তারা তৃণমূলের সংগঠনে যোগদান করেছে এবং আজকে যারা বিক্ষোভ করছে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। আচ্ছা, কি করে আমি সৌরভপ্রিয়, এসটি প্রার্থী কেন এসটির প্যানেলে, এখানে ভুল বোঝানোর জায়গা কেন? আপনারা দেখিয়েছিলেন বিষ পান করছেন একজন মহিলা, বিষ পান করছে মহিদুল ইসলাম, এরা রাস্তায় কেন বসে আছে? আজকে এই প্রশ্নটা করছেন না তো তারা কেন তৃণমূলে জয়েন করলো? তারা বললো যে আমরা ভুল বুঝেছিলাম, তার মানে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল এবং এই ভুল বোঝানোটাই হচ্ছে বিজেপির কালচার। আর হাইকোর্ট কিন্তু যে রায় দিয়েছে, অবশ্যই আমরা আদালতকে মান্যতা দিচ্ছি, কিন্তু হাইকোর্টের ওপরে আমরা ডিভিশন বেঞ্চে যেটা খবর পেয়েছি, আমি বিচারক না আর সন্ময়বাবু বিচারক নন, তাদের নালে ভুল বোঝানো হয়েছিল, বললো এসটির প্রার্থী এসটির প্যানেলে কেন, সেটা কি ভুল বোঝানোর ফল? আমি তো আপনাদের একটা কথা পরিষ্কার বলছি, আদালতের বিচার্য বিষয়ে কোনো কথা বলাটা উচিত নয়। ওদের কাজ আদালতে যাওয়া, আমরা মানুষের বিচারের উপর ছাড়ি। মানুষ যখন ভোট হয় তখন প্রমাণ করে যায় যে কোর্টের কাছে না, প্রশাসন যে সঠিক ভূমিকা পালন করছে, প্রশাসন সঠিক ভূমিকা পালন না করলে মানুষের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় আসে না, এগিয়ে যাওয়া, কিন্তু সরকারে ভরসা না রেখেই তো আদালতে যাচ্ছে। মানুষের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় আসে না। ওরা যদি মনে করে যে হাইকোর্টকে দিয়ে রাজ্য চালাবে, ওরা যদি মনে করে যে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে কিনে নেবে, তাহলে মানুষ ভোট দিত না। তাহলে হাইকোর্ট বিচার করবে, সুপ্রিম কোর্ট তাহলে আজকে সরকার তৈরি করবে। আমি বলতে চাইছি বিজেপি এবং সিপিএম এরা মিলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য হচ্ছে, এসএসসি যারা দিয়েছে, যারা গ্রুপ ডি এর পরীক্ষা দিয়েছে, যারা টেট দিয়েছে, যারা আপার প্রাইমারি, সবাই বিজেপি করে। শিক্ষক নিয়োগ হয়েছে
করেছে বলুন সেটা কেন বলছেন না? না না মমতা আমার বন্দ্যোপাধ্যায় প্রশ্নের উত্তর আপনি সপ্রদায় দিচ্ছেন না। শিক্ষক নিয়োগ আমার করেছে। প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন না। কোনটা সৌরভ, কোন উত্তর চাকরি চাইছেন? প্রার্থী যারা গ্রুপ ডির পরীক্ষা দিয়েছেন, যারা টেট পরীক্ষা দিয়েছেন, যারা আপার প্রাইমারিতে নিয়োগের জন্য আদালতের রয়েছেন, বিচারাধীন যারা বিষয়, চাকরি প্রার্থী, তারা আদালতের সবাই কি বিচারাধীন বিজেপি করে? বিষয় আমি তারা সবাই কি কোনো বিজেপি মন্তব্য করে? করব না। না না না, আমি আদালতের বিষয়ে আপনাকে মন্তব্য করতে বলছি না। আপনি যে বলছেন ওরা ভরসা রেখেছে আদালতে, ওরা বলতে চাকরি প্রার্থীরা তারা সবাই বিজেপি করে কি? আমি কিন্তু সেটা তারা বিজেপি করে বলিনি। তাহলে? আমি বলছি এদেরকে ভুল বোঝানো হচ্ছে। বিজেপি ভুল থেকে বোঝানো হচ্ছে। সিপিএম এর থেকে সমস্ত এদেরকে ভুল দুর্নীতির বুঝিয়ে, অভিযোগ তাহলে মিথ্যে। আরে যেভাবে বিষ পান করিয়েছিল তখন তো আপনারাই দেখিয়েছিলেন। এই দেখুন বিষ পান করছে, একটা কে মানুষের বিষ পান জীবনের করিয়েছিল? মূল্য নেই। কে বিষ পান করিয়েছিল? কেন মনে নেই? মইদুল ইসলাম থেকে শুরু করে না, যে বিষ পান- সে তো বর্তমানে মনে বিষ আছে। পান করেছিল ও তো 5 জন চাকরি শিক্ষিকা। পাচ্ছে না বলে, কিন্তু বিষ পানটা আজকে কে সেইখানে করিয়েছিল? দাঁড়িয়ে বিষ পানটা কে সেই করিয়েছিল? ভদ্রমহিলা, সেই মইদুল ইসলাম বিষ বলেছে পানটা কে আমরা করিয়েছিল? ভুল করেছি। বিষ আমরা পানটা কে আমাদেরকে করিয়েছিল? ভুল সৌরভ, বোঝানো হয়েছিল। সৌরভ, বিষ পান কে শিক্ষামন্ত্রী করিয়েছিল? প্রাপ্ত বসুর কে হাত বিষ ধরে পান করিয়েছিল? তারা তৃণমূলে যোগদান আপনার কথা করেছে। আমি বুঝতে পারছি না। সে আপনি নিজেই বলছেন বিষ বিষ পান পান- করেছিল হ্যাঁ। ভুল বুঝে, হ্যাঁ। এবং বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। যারা আন্দোলন করছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি প্রশাসনের উপর ভরসা রাখুন। আর ওই বিকাশ রঞ্জন না, ভট্টাচার্য তাদের যে দীর্ঘদিনের আন্দোলন, বেশ আমি মইদুল ইসলামের প্রসঙ্গে এলাম, তাহলে তাদের যে দীর্ঘদিনের আন্দোলন কোন ম্যাজিকে হঠাৎ করে সমস্ত আন্দোলন প্রশমিত হয়ে গেল? তারা বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সুব্যবস্থা করে দেবে। আচ্ছা, তাদের সেটা এত কপালে বছর বন্দুক ধরে ঠেকিয়ে বুঝতে করানো পারেননি। হয়নি। হঠাৎ করে কোন ম্যাজিক বন্দুক হলো? ঠেকিয়ে করানো হয়নি। হঠাৎ করে কি ম্যাজিক হলো? তাদের জিজ্ঞেস করুন, মইদুল ইসলামকে জিজ্ঞেস করুন, যারা আন্দোলন না, করে আপনি তো তাদের জিজ্ঞেস তাদের করুন। হয়ে বলছেন। আজকে যারা আপনি তো আন্দোলন তাদের করছে, হয়ে বলছেন। আজকে যারা আন্দোলন করছে আমি দায়িত্ব নিয়ে বলছি তারা সন্ময় আমাদের বাবু ভুল আসুন বুঝতে ডিবেটে। পারবে। সন্ময় বাবু, সৌরপ্রিয়র মধ্যে ডিবেট। আমি মীনাক্ষী যখন বলবো একটু আনইন্টারেস্টেড বলতে দেন। না, uninterrupted কি প্রথম হয়? কথা হচ্ছে আপনাদের কাছে, প্রথম কথা হচ্ছে 9ই অক্টোবর 2009 মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই রানী রাসমণি রোডে গিয়ে প্যারা টিচারদের সভায় বলেছিলেন অন্য রাজ্যের সঙ্গে ডিসপ্যারিটি থাকবে কেন? আজকে অন্য রাজ্যে প্যারা টিচাররা 45,000 টাকা মাইনে পায়। এই এ রাজ্যে প্যারা টিচার কারা ঠিক প্রাইমারিতে করেছে সন্ময়দা? একটু বলতে দিন। এই প্যারা আমি টিচার তাহলে চুপ কারা করে বলে যাবো। করেছে? আমাকে বলতে দিন। আজকে সমস্ত আমাকে CPM বলতে এর দিন, আমাকে দুর্নীতিকে শেষ ঢুকিয়ে করতে দেওয়া দিন। হয়েছে। সৌরভ, আপনি বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ বল- না না সৌরভ, না না, আপনি আপনি বললেই তো একা পরে বলে যাবেন বলবেন, তো হয় না, আমাকে আপনাকে সেগুলো উত্তরটা দিতে হবে তাহলে আমি সন্ময়দা। চুপ করে যাই। নাকি কেন যদি আমার বলবেন? কথা আপনাদের বলার না নেই হয়, কিছু। তাহলে ওকে এই বকে প্যারা যেতে দাও। টিচার থেকে শুরু আমি করে শুধু তথ্য এই ধরিয়ে দিচ্ছি। ঘুঘুর বাসাকে আমি তৈরি একদম করেছে হাত- CPM। আমি এটা এখানে- স্বীকার করুন। আচ্ছা সেই বেশ, CPM এর সঙ্গে হাত আচ্ছা মিলিয়ে বেশ, আছে। এই শব্দটা, এই ঘুঘুর ভাষা, আমি এই ঘুঘুর ভাষা আজকে সৌরপ্রিয় বলছেন, আজকে সৌরপ্রিয় বলছেন এর বহু আগে আমরা শুনেছি ঘুঘুর ভাষা। মীনাক্ষী, এই আমি ঘুঘুর একটু ভাষা বলে শব্দটা নিই, আমি শুনেছি একটা- সন্ময় বাবু। না, একটা একটা প্রশ্ন আমাকে করতেই হবে সৌরভকে। তাহলে ঘুঘুর ভাষা যখন, ঘুঘুর ভাষা ভাঙার দায়িত্বটা কার? একদম কার মমতা দায়িত্ব? বন্দ্যোপাধ্যায় ভাঙছিল যেভাবে করে 34 বছরের ঘুঘুর বাসাটা হ্যাঁ। 5-7 বছরে ভাঙা যায় না। আচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায় সেই মীনাক্ষী, ঘুঘুর আমি বাসা একটু ভাঙছে। উত্তর দিতে চাই। আজকে মীনাক্ষী, সেই আমি ঘুঘুর একটু বাসা উত্তর দিতে চাই। সন্ময়দার গায়ে লাগছে এই কারণে। সন্ময়বাবু বলুন। আর সন্ময়দা একটু তো সৌরভকে CPM এর সঙ্গে থামান, হাত তাহলে মিলিয়ে রয়েছে। সন্ময়বাবু কথা বলুন। শুনতে পাচ্ছে না। ক্ষমতা সন্ময়দার নেই। বলুন সন্ময় বাবু বলুন। একটু সৌরভকে থামান। আজকে প্রাইমারিতে প্যারা টিচার 8,800 টাকা মাইনে পায়। আপার প্রাইমারিতে প্যারা টিচাররা 11,300 টাকা মাইনে পায়। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য রাজ্যে বাড়িয়েছে এই 35 থেকে 45, আরে বলতে দিন না, অন্য রাজ্যে 35 থেকে 45,000 টাকা মাইনে পায়। তাহলে 2009 9ই অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় কেন রানী রাসমণি রোডে গিয়ে 48,000 প্যারা টিচারকে বলেছিলেন আপনাদের সঙ্গে মাইনের তফাৎ কেন থাকবে অন্য রাজ্যে? এটা একটা আরে কেন্দ্রীয় সরকারের অপদার্থতা, কেন্দ্রীয় সরকার আজকে 50,000 কোটি টাকার উপর আজকে বকেয়া রেখেছে। ওই টাকাগুলো দিতে বলুন আগে। রাজ্যের উন্নয়নের জন্য আজকে 50,000 কোটি টাকা নরেন্দ্র মোদী আজকে রেখেছে। যাতে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করতে না পারে। আমি করিনি। বেশ, আমি আসছি ডিবেটে, আমি ডিবেটে আসছি, আমি বেশ কিছু বক্তব্য শোনাতে চাইবো। এই মামলা কেন্দ্রিক কিছু বক্তব্য, যেখানে আদালতি ভরসা, সেখানে কিছু বক্তব্য শোনাতে চাইবো, তারপরে আসছি আমি ডিবেটে। কয়েকশো কার্যকর্তা বিভিন্ন ক্যাম্পে আছেন, তারা বাড়ি যেতে পারছেন না, যাওয়ার সাহস নেই, পুলিশ সহযোগিতা করছে না। দোকানে তালা মেরে দিয়েছে, খুলতে দিচ্ছে না। পার্টি অফিসে তালা মেরে দিয়েছে, খুলতে দিচ্ছে না। আগে জরিমানা দিতে হবে, তারপরে দোকান চলবে বা বাড়িতে ঢুকতে পাবে, আর না হলে বাড়ি ফেরার পরে তাকে তুলে নিয়ে পেটানো হচ্ছে। কারো যদি চোখে নেওয়া হয় আমি কি করতে পারি? There is no violence like that. 1 to sporadic incident if any happens, we take strong action. এটাও বলে
বলেছিল যে ভায়োলেন্স হয়নি, কিন্তু আজকে তো কোর্ট মাধ্যমে এটা প্রুভ হয়ে গেল যে ভায়োলেন্স হয়েছিল। সেই জন্য আজকে সিবিআইকেই তদন্তটা হ্যান্ডওভার করা হয়েছে, এসআইটি কনস্টিটিউট করা হয়েছে। আর পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করা যাবে না, এই অর্ডার এটা আজকে পরিষ্কার করে দিল। রাজ্যের আইন শৃঙ্খলার ব্যাপার নিয়ে সিবিআই তদন্ত করবে, এটা তো রাজ্যের অধিকারে হস্তক্ষেপ, তার কারণ আইন শৃঙ্খলা পুরোপুরি রাজ্য সরকারের এখতিয়ারে। আদালতের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে এখানে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে। এখন এই ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা রাজ্য সরকারের পক্ষে অস্বীকার করা সম্ভব হয়নি। রাজ্য সরকার তারা বলছিলেন যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত হোক, তাতেও আমাদের কোনো আপত্তি ছিল না, তদন্ত হওয়াটাই উচিত। সিবিআই শুনেই এরকম তো চিন্তা করার কোনো ব্যাপার নেই। সিবিআই তো আর অন্য কোনো উপগ্রহের থেকে আসা নয়। সিবিআই তো অনেক কিছুর ইনভেস্টিগেশন করেছে, করছে, করবে। এত বড় বড় কয়েকটা ঘটনা ঘটছে শিক্ষায় নৈরাজ্যের প্রসঙ্গে, সিবিআই এর মতন তদন্তের নির্দেশ দিচ্ছেন কলকাতা হাইকোর্ট। দুর্নীতিকে তো শেষ করার কথা এই রাজ্য সরকারের। দুর্নীতিকে শেষ করার কথা রাজ্য সরকারের, তবে আদালতে হচ্ছে সমস্ত কিছুর সমাধান। এই নিয়ে ডিবেটে এতগুলো বক্তব্য সামনে এলো। আমি ফিরদৌস শামীমের কাছে যাব এই বিষয়ে, যেখানে মহিদুল ইসলামের প্রসঙ্গ উঠছে, যেখানে শিক্ষক আন্দোলনের প্রসঙ্গ উঠছে, সেখানে শিক্ষক আন্দোলনের সঙ্গে যারা যুক্ত সেই বিষপানকারীদের মামলাকারী ফিরদৌস ছিলেন। ফিরদৌস, এই প্রসঙ্গ কিন্তু বারবার উঠছে যে শিক্ষক আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে ভুল বোঝানো হয়েছে। না, দেখুন, এই যে শিক্ষিকারা বিষ পান করেছিলেন কেন, তার কারণ তাদের অভিযোগ ছিল রাজ্য সরকারের প্রতি, এবং নির্দিষ্টভাবে অভিযোগ ছিল যে তাদেরকে অত্যন্ত স্বল্প বেতন পাওয়া সত্ত্বেও তাদেরকে অনেক দূরে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এই যে এসএসকে টিচার, তারা মাত্র 10,000 টাকা বেতন পান। এই 10,000 টাকা বেতন পেয়ে কাউকে 800 কিলোমিটার দূরে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তারা কিভাবে সংসার চালাবে এবং তারা কিভাবে দুটো এস্টাবলিশমেন্ট মেনটেন করবে, এবং এই ট্রান্সফার নির্দিষ্ট কোনো রুল নেই, এত সত্ত্বেও তাদের ট্রান্সফার করা হয়েছিল। এই ছিল তাদের অভিযোগ। আর এই রাজ্য সরকার এই বিষপানকারের প্ররোচনা কে দিয়েছিল বলে অভিযোগ করেছে। এই মহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেছিল যে মহিদুল ইসলাম প্ররোচনা দিয়েছে, এবং তার বিরুদ্ধে নির্দিষ্টভাবে অভিযোগ এনে প্রসিডিং ইনিশিয়েট করেছিল। সেই মামলা এখনো স্টিল পেন্ডিং। অতএব রাজ্য সরকার এই শিক্ষিকাদের উপর, এই মহিদুলের উপর কি করেছে তার চাক্ষুষ প্রমাণ ছিলাম আমি। এই রাজ্য সরকার সেইগুলো নির্দিষ্টভাবে করেছে, কারণ রাজ্য সরকার কি চায়, তাদের বিরুদ্ধে যে কণ্ঠ বলবৎ করবে, যে কণ্ঠ বেশি শক্তিশালী হবে, তাকে যেন তেন প্রকারেণ আইদার ট্রান্সফার করো, অথবা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, অথবা সমস্ত কিছু দিয়েও যদি কিচ্ছু না করা যায় নিজের দলে টেনে নাও। এইটাই তো রাজ্য সরকারের পথ হয়ে গেছে। আর আরেকটা কথা যেটা আমাকে বলতেই হবে, যে ভোট পাওয়া মানে কিন্তু দুর্নীতির ছাড়পত্র পাওয়া নয়। এই রাজ্যে প্রতিটি দুর্নীতিতে, প্রতিটি নিয়োগে দুর্নীতি হয়। সেই স্কুল সার্ভিস কমিশনের, আপনি আপার প্রাইমারির মামলা ধরুন, আপার প্রাইমারির ক্ষেত্রে কি হয়েছিল, যে একদম মেরিট লিস্ট পুরো বাতিল করা হয়েছিল। মেরিট লিস্টে এত দুর্নীতি ছিল। এই স্কুল সার্ভিস কমিশনের 9-10-এর কি অভিযোগ, যে লয়ার মেরিটেড ক্যান্ডিডেট, লয়ার মেরিটেড ক্যান্ডিডেট তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট করতে চাই, যারা নন মেরিটেড ক্যান্ডিডেট তারা অ্যাপয়েন্টমেন্ট আপনাকে রেসপেক্ট দিয়ে জিজ্ঞেস করতে চাই, যে শিক্ষিকা বিষপান করেছে আপনার কথা অনুযায়ী তার বিষপান করাটা উচিত ছিল, বা একদমই কেন আটকানো হলো না? এবং আপনারা জানা উচিত যে কোনো মানুষ যদি নিজে আত্মহত্যা করতে চায়, বিষপান কে বাধ্য করেছে? বিষপানে কে বাধ্য করেছে? রাজ্য সরকার। রাজ্য সরকার কার বিরুদ্ধে রাজ্য সরকার বিরুদ্ধে তদন্ত শুরু করছে? পুলিশ নির্দিষ্টভাবে রাজ্য সরকার করছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছে। সরকার বলেনি। এখন অ্যান্টিসেমিটারি বেল, অভিযোগ আনবেন না। অ্যান্টিসেমিটারি বেল, এখন অ্যান্টিসেমিটারি বেল, সেখানে বিষপান করে পুলিশের উপস্থিতিতে বিষপান হয়েছে। পুলিশের উপস্থিতিতে বিষপান হয়েছে। সরকার ব্যবস্থা নিয়ে সেই সময় রাজ্য সরকার, আমি বলছি হ্যাঁ, রাজ্য সরকার ব্যবস্থা নিয়ে থাকে কারণ জীবনের জন্য রাজ্য সরকার ঠিক করেছে। রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে এই ধরনের আন্দোলন না হয়, যাতে প্রাণ চলে যায়। আমি তাই মনে করি। আমি প্ররোচনা আপনারা দিয়েছেন, যারা বিজেপি
কথা বলে নিজের আজকে ঘুঘুর নিজের ভাষাকে যারা অভিযোগ তৈরি ছিল, করেছে, যে সিপিএম আমলে তৈরি হয়েছে, আজকে তাদের বিরুদ্ধে আপনাদের কোনো কথা নেই। আমি আসি, আমি সৈকতের কাছে আসবো। সৈকত গিরি আমাদের মধ্যে যোগ দিয়েছেন। সৈকত গিরি যোগ দিয়েছেন। সৌরপ্রিয়, যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠছে, সৌরপ্রিয় বাবু বলছেন, লাস্ট একটা লাইন তোমাকে বলি, আমি আসি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। সিবিআই তদন্তের কথা বলেনি, আদালত বলেছে সিবিআই অনুসন্ধান করতে। সেটা ইনকোয়ারি জানি না তদন্তের অনুসন্ধানটা কি। একদমই প্রাপ্তবয়স্ক শিক্ষামন্ত্রী পরিষ্কার বলেছে আমরা উচ্চতর আমি জায়গায় যাব। সৈকতের কাছে যাব। সৈকত, আমি আসবো, এত আপত্তি হাইকোর্টে আমি আসবো, এই বিষয়ে আসবো। ডিভিশন মেনে নিন না, আমি সৈকতের কাছে যাব। মেনে নেন না। যদি আপনারা দুর্নীতি না করে থাকেন, ইনভেস্টিগেশন কিসের অসুবিধা? ইনভেস্টিগেশন কিসের অসুবিধা? এনকোয়ারিতে কিসের অসুবিধা? তার কারণ আমাকে সৈকতের কাছে প্লিজ সৈকত, যা দুর্নীতি হচ্ছে এখনো পর্যন্ত, যে কারণে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে চাকরি প্রার্থীদের, আন্দোলনকারীদের, সমস্ত কিছু বাম আমলে ঘুঘুর বাসা তৈরি হয়েছিল, তারই প্রতিফলন বলছেন সৌরপ্রিয়। আমার এই স্টুডিওতে ঢুকে প্রথমেই আমার মনে হলো সৌরভদা খুব চিৎকার করছে। সৌরভদা অনেকদিন ধরে আমার পুরনো প্যানেলিস্ট, সঙ্গী প্যানেলিস্ট, ডিবেটে কথা হয়, বিতর্ক হয়। আসলে মুশকিল হচ্ছে সৌরভদার রাগ অভিমান রয়েছে। তৃণমূল দীর্ঘদিন ধরে করছেন, কিন্তু বিজেপি থেকে যারা তৃণমূলে যাচ্ছে তারা গোয়া ঘুরছে, ত্রিপুরা ঘুরছে, সৌরভদার চান্স হচ্ছে না। রাজীব বাবু যে কিছুদিন আগে আমি অন্য কথা বলছি, আমি জোকসে পাঠাবো, আমি আমার দলের জায়গাতে সঠিক জায়গাতে আছি, আমি শান্তিতে আছি। বাবা সৌরভ একটু আমাদের বলতে নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়, এইসব বলে লাভ নেই। রাজনৈতিক বিতর্ক রাজনৈতিক আমি অন্য কথা বলছি, বলো। আমি যেটা বলছি এখানে পয়েন্ট যেটা হচ্ছে যে রাজীব বাবু তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো সামনে রেখে কি অভিযোগ করেছিলেন, যে মাননীয় মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে বন দপ্তরে দুর্নীতির অভিযোগ করেছে। আমি বলতে চাই সব টাকা গেছে কালীঘাটে, আমার কথা নয়, রাজীব বাবুর কথা, যিনি তৃণমূল থেকে বিজেপি হয়ে এখন তৃণমূল। দুই, প্রশ্ন হচ্ছে বাম আমলে 2011-র আগে অবধি প্রতি বছর এই কথাটা জোরালোভাবে বলছি, আপনি আমার বিরুদ্ধে, বামেদের বিরুদ্ধে হাজার অভিযোগ করতে পারেন। এ রাজ্যের মাটিতে দুর্গাপুজো, ঈদ মহরমের মতন প্রতি বছর ঈদ যেমন পালিত হতো, দুর্গাপুজো হতো, তেমনি এসএসসি হতো, প্রাইমারি হতো, টেট হতো, পিএসসি হতো। আর তৃণমূল আসার পর গত 10 বছরে মাত্র 2 বার এসএসসি। এ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে বারে বারে কথা জবাব দিতে হবে তৃণমূলকে, যে এসএসসির চেয়ারম্যান বারে বারে কেন কালীঘাটের দিকে আঙুল তুলছেন, নীরব হচ্ছেন কেন? রাজ্য সরকার এই কথা প্রকাশ্যে শ্বেতপত্র প্রকাশ করতে পারছে না যে এই ছেলেটি এসএসসি পরীক্ষা দিয়েছে, এত নম্বর পেয়েছে, তার র্যাঙ্ক এত। কেন এই মেসেজ? গোপনীয়তা কেন? গোপনীয়তাটা এই কারণে, কারণ এ রাজ্যে নির্বাচনে তৃণমূল খরচ করেছে কত কোটি টাকা, বিজেপি খরচ করেছে কত কোটি টাকা। সেই হলফনামা যদি নির্বাচন কমিশনের যে অঙ্কটা সেটা যদি দেখেন তাহলে আপনি মিলিয়ে নেবেন কোথা থেকে আসছে টাকা। এসএসসিতে দুর্নীতি হচ্ছে তো আজকের কথা না, গত 10 বছর ধরে নবান্ন অভিযানে 2 জন ছাত্র কমরেড খুন হয়েছে। এ রাজ্যের মাটিতে তৃণমূল কংগ্রেসের পরিবারের একজন ছাত্রী, তার পরিবার তৃণমূল সমর্থক, সে আত্মহত্যা করেছে এসএসসি 76 দিন অনশন করবার পর। তৃণমূল নেত্রী বলছেন তার পুরনো শারীরিক অসুস্থতা ছিল। রাস্তায় যারা অনশন করছিল 5 জন শিক্ষিকা 20কে আত্মহত্যা করতে গেছে, তৃণমূল তখন তার বিরুদ্ধে তৃণমূলের প্যানেলিস্টরা একগাদা অভিযোগ করেছে। তারপর যখন ব্রাত্য বসুর হাত থেকে তারা পতাকা নিচ্ছে তখন বলছে এরা নাকি আন্দোলন শিক্ষকদের পক্ষে কথা বলেন। তৃণমূলের এটা দ্বিচারিতা। আর দ্বিতীয়ত হচ্ছে বিজেপির প্যানেলিস্ট এখানে এত কথা বলছেন। আচ্ছা, এই কথাটা জোরালোভাবে আপনি কেন প্রশ্ন করছেন না যে বিজেপিতে যে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা এসেছিল, আমি বারে বারে বলছি বঙ্গার বিশ্বজিৎ দাস টিকিট কেন দিয়েছেন? প্রাইমারি 38টা চাকরি চুরি করেছে, 38টা চাকরি বিক্রি করেছে প্রাইমারির, তাকে আপনারা টিকিট কেন দিয়েছেন? তৃণমূলের একের পর এক দুর্নীতিগ্রস্ত নেতা রাজীব বাবু বন দপ্তরের দুর্নীতির অভিযোগ, তাকে বিজেপিতে কেন টিকিট দিয়েছিলেন ডোম জুড়ে? আসলে প্রশ্নটা হচ্ছে নীতিগত জায়গায় তৃণমূল বিজেপি একে অপরের বিরোধিতা করতে পারবে না। এই কারণেই পারবে না, এ রাজ্যে বিজেপি নির্বাচনে তৃণমূলের বিরোধিতা করে লাভ করেছে কার? তৃণমূলের বিরোধী ভোট ভাগ করেছে। আবার ত্রিপুরায় তৃণমূল গিয়ে আপনি দেখুন তো এ রাজ্য বলতে বহিরাগত বামেদের ভোট কোথায়? সবাই একসাথে বলে, আরে বামেরা সৌরভদা, বামেরা ছেড়ে দিন না সৌরভদা, আমাদের কথা ছেড়ে দিন না। বেকার ছেলে মেয়েদের চাকরি নিয়ে আপনারা ছেলে খেলা করছেন। দুর্নীতিটা এমন জায়গায় গেছে অবাক হয়ে যাবেন আপনি শুনলে, এসএসসি দপ্তরের ফাইল পাওয়া যাচ্ছে না। আমার কথা নয়, আদালতের বিচারপতি বলছে ত্রিপুরা সিপিএম কি বলছে আমার জানা না, কেন ত্রিপুরা? সৌরভদা শুনানি এ রাজ্যে না 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 এই কথাটা বলতে হবে নাকি? এ রাজ্যের মাটিতে কাম করেছে না না, ত্রিপুরা যেটা হচ্ছে অন্যায় হচ্ছে। ও সৌরভদা 1 মিনিট, সৌরভদা
একটা কথা বলতে হবে। আমাদের কাছে সব পেনড্রাইভ ও সৌরভ দা, আমার কথা হচ্ছে ত্রিপুরায় আপনাদের সঙ্গে যা হচ্ছে একদম অন্যায় হচ্ছে, গণতন্ত্রের পক্ষে ভালো না। কিন্তু এ রাজ্যে গত 10 বছরে 350 পার্টি কমরেড খুন হয়েছে। বিজেপিরও বহু কর্মী বিরোধী রাজনীতি করার অপরাধে তাকে খুন করেছেন আপনারা। বিরোধী রাজনীতি যে খুশি যা করতে পারে, কেন গণতন্ত্রের পরিবেশ আপনারা এখানে দেননি? কেন 34% পঞ্চায়েতে ভোট করতে দেননি? আজকে আপনাদের তো কথা বলাই সাজে না। আপনারা এ রাজ্যে যা যে দাওয়াই দিয়েছেন সেই একই দাওয়াই বিজেপি আপনাদের ত্রিপুরায় দিচ্ছে। সৌরভ দা, আপনাকে লজিক্যালি কথা বলতে হবে। কর্মী খুন হয়েছে, 42,000 তালিকা দিতে পারবে? 42,000 তালিকাটা কি এরকম? ওই 21 জুলাই এর দুজনের নাম আমরা 34 বছরে খুনি সৌরভ দা, আমি বলছি তো 42,000 50 করুন না 1 লাখ করুন, কিন্তু ও সৌরভ দা 21 জুলাই না 21 জুলাই কতজন মারা গেছে? 21 জুলাই কতজন মারা গেছে? 21 জুলাই না বলো না, আরে 21 জুলাই কতজন মারা গেছে? সেটা আপনারা মেরেছেন তো, কতজন বলুন না। আচ্ছা কতজন মারা গেছে? কতজনকে মারবে? আরে কতজন? আমি তো বল, আরে সংখ্যাটা তো বলো, নামটা তো বলো। বললাম নাম আপনাকে না 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 10 নম্বর নামটা, 10 নম্বর নামটা তোমরা জানো না? আরে 10টা নাম আছে, 10 নম্বর নামটা বলো। আমি বলছি তোমার কালীঘাটে তোমার তৃণমূল ভবনে যে 11 জনের নামের তালিকা আছে 10 নম্বরের নাম নেই। কেন নাম নেই? কে সেই ব্যক্তি? তার পরিচয় কি? তাহলে প্রশ্নটা হচ্ছে তোমরা যে আগে এমন ভাবে মারা হয়েছে না পরিচয় পাওয়া যায়। ও বাবা, পরিচয় না পাওয়া, না না পরিচয় না পাওয়া, তাহলে আপনি স্বীকার করলেন না না আপনি এই কথা বলেন তো, আপনার তৃণমূল থেকে যখন নেতারা বাইরে যায় তারা কেন বলছে? আমি আসছি ডিবেটে, আমার কথা না, একটা ছবি দেখাই। প্রাক্তন গোলখান চৌধুরী, প্রাক্তন বিতর্কের অবসান হবে, সমস্ত বিতর্কের অবসান এখানে হবে। একটা ছবি দেখাতে চাইবো। কিছুদিন আগে আমরা চাকরি প্রার্থীদের তাদেরকে সন্তানদের নিয়ে তাদের বিক্ষোভ অবস্থান করতে দেখেছি। এই কান্না তাদেরকে কে শিখিয়ে দিয়েছে? আমি এই ছবিটা দেখাতে চাইবো, তারপর আমি আসছি ডিবেটে। এই ছবির মধ্যে প্লিজ কেউ কথা বলবেন না। হয়ে পড়ছেন তিনি, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। কোনো তার 21 সাল 5টা বছরের যন্ত্রণা এবং 250 দিনের অবস্থান বিক্ষোভ। সৌরপ্রিয়কে 1 মিনিট সময় দিচ্ছি। ঘুঘুর বাসা নিজে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও তৃতীয়বারের জন্য সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এলো তৃণমূল কংগ্রেস। আপনারা বলছেন যে মানুষ একদম দুহাত ঢেলে আশীর্বাদ করেছে, 100 বার দুহাত ঢেলে আশীর্বাদ করেছে। তাই আশীর্বাদ যে করলো, ঘুঘুর বাসা ভাঙতে 11 বছর সময় লাগছে। আর আমার প্রশ্ন এটা, ঘুঘুর বাসা যে ভাঙেনি তা তো স্পষ্ট, আদালতে এতগুলো মামলা, তা ঘুঘুর বাসা ভাঙতে বাধাটা কোথায়? ঘুঘুর বাসা ভাঙতে 1 মিনিট সময়। ঘুঘুর বাসা ভাঙতে কোনো অসুবিধা নেই। ঘুঘুর বাসা ভাঙতে গেলেই আজকে সিপিএম এ যে দুর্নীতি, বিজেপি যে দুর্নীতি, তার মুখোশটা বেরিয়ে পড়বে। বেরিয়ে পড়ছে, বলতে দাও 1 মিনিট সময় দিয়ে দাও, 1 মিনিট শেষ করে দিচ্ছি। আমার কাছে একদম পরিষ্কার বার্তা আমি দিচ্ছি, যারা আন্দোলন করছেন তাদের প্রতি আমি সমব্যথী একদম। এবং এটাও দায়িত্ব নিয়ে বলছি, হয়তো আদালতের কাছে বিষয়টা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছেন ত্রিপুরা থেকে ফিরে এসে তিনি অফিসারদের সাথে কথা বলবেন। এবং আমি আপনাদের এই প্যানেলেই আবার এসে বলবো যে এই সমস্যার সমাধানও মমতা বন্দ্যোপাধ্যায় করে দেবেন। আমার 1 মিনিট আর সময় লাগবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর জনগণের ভরসা আছে এবং যারা আন্দোলন করছেন তারাও আবার মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করবেন। শুধু আদালতে গিয়ে লাভ হবে না, আদালত রাজ্য চালায় না, আদালত দেশ চালায় না। রাজ্য বা দেশ যারা চালায়, হাইকোর্ট এটাও বলেছে যে আমার কোনো রাজ্য সরকারের প্রতি রাগ নেই, কোনো তদন্তকারী সংস্থার প্রতি আমার রাগ নেই। তবুও আমরা উচ্চ স্তরে শুনেছি যেটা, যে উচ্চ স্তরে যাওয়ার জন্য আবেদন করা হবে। আমি সৈকতকে সময় দেবো, তার আগে মামলার একটু খতিয়ান আমি একবার দেখাতে চাইবো। এসএসসি গ্রুপ ডি নিয়োগ মামলা, আপার প্রাইমারি প্যানেলে দুর্নীতি, টেটের মধ্যে মেধা তালিকায় বেনিয়ম, চুক্তিভিত্তিক শিক্ষকদের বদলি নিয়ে মামলা, মাইক বাজিয়ে হাসপাতালে নার্সদের বিক্ষোভ সেটাতেও মামলা, আরজি করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, অচলাবস্থা কাটাতে হাইকোর্টের হস্তক্ষেপ, ভোট পরবর্তী হিংসার অভিযোগ। এই মামলা তো বিগত 2-3 মাসের মামলাগুলো তুলে ধরলাম। তার আগের মামলা যদি প্রথম শুরু থেকে একদম 2021 শুরু থেকে ধরতে চাই তাহলে তো আজকের অনুষ্ঠানই শেষ হয়ে যাবে। তা এত মামলা, ঘুঘুর বাসা যদি বাম আমলে হয়েই থাকে সেটা এখনো ভাঙছে না। আর একের পর এক মামলা, সেটা শুধুমাত্র শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে নয়, চিকিৎসা ব্যবস্থার অচলাবস্থা কাটাতেও হাইকোর্টে মামলা করতে হচ্ছে। যারা বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ খোয়াইয়ের ধারে
পারে, বেআইনি নির্মাণ সেখানেও মামলা করতে হচ্ছে। তা এত মামলা যদি করতে হয় তো নির্বাচিত সরকারের ভূমিকাটা আমার কাছে স্পষ্ট হচ্ছে না। সৈকত, 1 মিনিট সময় দিচ্ছি। আমার কথা হচ্ছে ঘুঘুর বাসা যদি বাম আমলে হতো, বাম আমলে আপনি এমন ছবি দেখাতে পারবেন না কোনো এসএসসি চেয়ারম্যান প্রকাশ্যে গিয়ে আলিমুদ্দিন স্ট্রিটে বসে সিপিএম এর ক্যান্ডিডেট হচ্ছে বা বামাদের ক্যান্ডিডেট হচ্ছে। কিন্তু এই আমলে আমরা দেখলাম এসএসসি চেয়ারম্যান কালী পুজোর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী ঠাকুরের প্রসাদ বিতরণ করছে। বাম আমলে ঘুঘুর বাসা যদি হতো তাহলে প্রতি বছর এসএসসি হতো, সিবিআই ছিল, সিআইডি ছিল, হাইকোর্ট ছিল, সুপ্রিম কোর্ট ছিল, কোনো মামলা এসএসসির বিরুদ্ধে আজ অবধি হয়নি। তৃণমূলের একের পর এক আইনজীবীরা কোনোদিন কেউ মামলা করেনি। তৃণমূল পরিবারের, কংগ্রেস পরিবারের বহু মেধাবী ছাত্র তারা চাকরি পেয়েছে। 3 নম্বর হচ্ছে এসএসসি প্রাইমারি গ্রুপ ডি এগুলো ছেড়ে দাও। এই সরকার আসার পর এমন একটা পরিস্থিতি, কতবার এসএসসি চেয়ারম্যান বদল হয়েছে, এমনও রেকর্ড আছে 3 মাসে 3 বার এসএসসি চেয়ারম্যান বদল হয়েছে। প্রাইমারিতে 3 মাসে 4 বার প্রাইমারি সচিব মানে প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান বদল হয়েছে। এখন মুশকিল হচ্ছে তৃণমূল যদি যেও কথা বলে আমাদের বিরুদ্ধে ক্ষমতায় এলো, বললো যে নাকি আমরা নাকি সরকারি দপ্তরগুলোকে দলতন্ত্রে পরিণত করেছি। আজকে তৃণমূল আসলে দলতন্ত্র প্রতিষ্ঠিত করেছে প্রশাসনের অন্দরে অন্দরে। যে সায়নী দেবী নন্দন চত্বরে দাঁড়িয়ে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারী, তিনি আজকে স্বৈরাচারীর পায়ের নিচে দাঁড়িয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। যে বাবুল সুপ্রিয় বলেছিলেন, গান লিখেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার তার ভাই ভাইপোরা কাটমানি খায়, কোলাবাজি করে, আজকে সেই গান গাইতে হচ্ছে বাবুল সুপ্রিয়র কানের কাছে, তৃণমূলের সমর্থকদের শুনতে হচ্ছে। এখন তৃণমূলকে সব বলতে হবে, 34 বছরে ভূত দেখানো ছাড়া তৃণমূলের কাছে কিছু নেই। কারণ তৃণমূল এ রাজ্যে যে কাজটা করেছে, 11 সালে দেওয়াল লিখেছিল যে এ রাজ্যের বেকার ছাত্র যুবকদের যদি দরকার হয় চাকরি, তাহলে মা মাটি মানুষের সরকার। আমি 1 সেকেন্ডে শেষ করবো মিনাক্ষী। এখন বেকার ছেলেরা কি লিখছে জানো? বলছে মা মাটি মানুষের সরকার, এসএসসিতে প্রাইমারিতে চাকরি পেতে গেলে 15 লক্ষ টাকা দরকার। সন্ময়বাবু, 1 মিনিট সময় দেব। ঘুঘুর বাসা ভাঙা যাচ্ছে না, তার একটি কারণ কি পছন্দতন্ত্র। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যারা মাথায় বসে রয়েছেন তারা সেই পছন্দতন্ত্রের তারা ফসল বলা যায়। যদি পছন্দতন্ত্র থাকে তাহলে ঘুঘুর বাসা ভাঙবে কি করে? 1 মিনিট সময় আপনার। দেখুন মীনাক্ষী, একটা কথা বলি, চাকরি প্রার্থীরা সব থেকে বেশি বুঝেছি যে রাজ্যে নবান্নে বসে আছে একটা ভাইপো আর পিছির জালিয়াত সরকার। কিন্তু সেই জালিয়াত সরকারের জালিয়াতির জন্য সৈকতগিরিরা 34 বছর ধরে শিক্ষক রিক্রুটমেন্টে জালিয়াতি করে, এটাও আর একটা ডাহা মিথ্যা। আমার পরিচিত লোকাল কমিটির নেতার বাড়ির কাজের লোকের ছেলে মাধ্যমিক পাশ করে স্কুলের শিক্ষকতার চাকরি পেয়েছে, সেসব দৃশ্য দেখেছি। কিন্তু অনেক চালাকি করে করতো, কিন্তু যে কোটি কোটি টাকা লুটের বড়টা, সেটাই সততার প্রতীকের হাওয়াই চটির গল্প বলে, কালীর বাড়ি গল্প বলে তৃণমূল কংগ্রেস আমলে যা হয়েছে, সেটা বোধ হয় স্বাধীনতার 7 দশকের মধ্যে সেই পর্যায়ে কোনোদিন পৌঁছয়নি। আমার খালি মনে হচ্ছে যে এই রাজ্যেই তো গ্রুপ ডি চাকরির জন্য প্রায় 18 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে 6000 ছেলে মেয়ে রিক্রুটমেন্ট করে ওয়েট লিস্টের ছেলে মেয়েগুলো আজকেও চাকরি পায়নি। ডিএ মামলায় সেখানেও আজকে 7.5 কোটি টাকা রাজ্য সরকার খরচ করেছে আদালতে, অথচ ডিএ এখনো শোনা হয়নি। কেন এই পরিস্থিতি হবে? লক্ষ লক্ষ, আমরা প্যানেলে বসে চিৎকার করে কথা বলবো, কিন্তু লক্ষ লক্ষ শিক্ষিত বেকার এই রাজ্যে যারা বড় হচ্ছে, তাদের ঘরের ছেলেমেয়েরা বড় হচ্ছে, সেই ছেলেমেয়েগুলো কোন দুঃস্বপ্ন দেখছে আগামী দিনে বলুন তো? আমি এখানে ফিরদৌসের কাছে যাব। স্কুলের চাকরি পেতে গেলেও 14 লাখ টাকা খরচা করতে হচ্ছে, তৃণমূল নেতাদের দিতে হচ্ছে। সন্ময়বাবু, সময় শেষ। ফিরদৌসের কাছে যাব। এখানেই এতগুলো মামলা, আপনি তো প্রতিদিনই দেখেন, প্রতিনিয়ত দেখেন, এতগুলো মামলা হচ্ছে, সবটাই কি ভুল বোঝানোর ফসল? 1 মিনিট সময়। আপনি যাদের কান্নাকাটি দেখাচ্ছিলেন না, ওরা আন্দোলন করতে যায় সাংবিধানিক পদ্ধতি মেনটেন করে। ওদের আন্দোলন করার যে পারমিশন সেটা পুলিশ ডিনাই করে। আদালতে মামলা করে ওই কান্নাকাটি করার জন্য আদালতে মামলা করতে হয়, এটাই দুর্ভাগ্য। ওই মামলা করে ওদের কান্নাকাটি করতে হয়। এরা কেন কান্নাকাটি করছে? এরা নবম দশম এবং একাদশ দ্বাদশে যে নিয়োগ হয়েছে, সেই নিয়োগে লেস মেরিটিয়াস ক্যান্ডিডেটকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। ইভেন যাদের লিস্টে কোথাও নাম নেই তাকেও নিয়োগপত্র দেওয়া হয়েছে, কিন্তু এদের নিয়োগপত্র দেওয়া হয়নি, এদের ইভেন কাউন্সিলিংও ডাকা হয়নি। এই কান্নাকাটি করার জন্য মামলা করতে হয়। লেস মেরিটিয়াস ক্যান্ডিডেট তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যায়, কিন্তু মেরিটে নাম থাকা সত্ত্বেও, ওয়েটিং লিস্টে নাম থাকা সত্ত্বেও তারা অ্যাপয়েন্টমেন্ট পায় না। এই রাজ্যে অ্যাপয়েন্টমেন্ট কারা পায়? যাদের ওই যে বললো না সৈকত, যে যাদের 15 লক্ষ টাকা আছে তারা পায়। দুর্ভাগ্য এখানেই। ভোট পাওয়া মানে কিন্তু ওই দুর্নীতির ছাড়পত্র পাওয়া নয়। এই কথাটাকে কিন্তু সকলকে স্পষ্টভাবে জেনে নেওয়া উচিত, বুঝে নেওয়া উচিত। দুর্ভাগ্য হলো এটাই যে এই রাজ্যে প্রতিটি নিয়োগের ক্ষেত্রেই দুর্নীতি হয় এবং হচ্ছে, এবং তাই নবম দশম একাদশ দ্বাদশ আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি প্রতিটি নিয়োগে এই দুর্নীতি আছে এবং এই দুর্নীতি উন্মোচিত হবেই। এর জন্য সিবিআই এনকোয়ারিতে এত ভয় কিসের?
এনকোয়ারিতে কোনো ভয় থাকার তো কোনো কারণ নেই। ভয় নেই, আমাদের কি অধিকার নেই? ভয় থাকার উচ্চতর জায়গায় যাওয়ার অধিকার আছে। আরে সিবিআই হচ্ছে সবাই বললেন তো নরেন্দ্র বোঝা যাবে না। মোদী তোতাবাকি সিবিআই, তাই জন্য বলা হচ্ছে সিবিআই কে না দিয়ে না সিবিআই কে কেন, সিবিআই কে না দিয়ে তো রাজ্য সরকার তদন্তকারী করতে পারে, হাইকোর্ট কমিটি গঠন করতে পারে। কত সৌরভ সিবিআই কি না 2011 এর কতবার সিবিআই ডেকেছিলেন? সিবিআই তোতাবাকি একই না। আবার আমি কি বলছি, আমরা আপনাদের মতো পাল্টে বাজ না, আমরা 11 এর আগে বলেছিলাম সিবিআই, আমরা বলছি তো গণতন্ত্রের কথা। এক মিনিট আমি বলছি আমরা পাল্টিবাজ নই, আমরা সৌরভ দা তোমার পক্ষে বলো, তোমার পক্ষে বলো। না শোনো, স্ট্যান্ডের জায়গায় আমরা ক্লিয়ার। সেটা হচ্ছে 2011 এর আগেও আমরা বলতাম যে রাজ্য সরকারের যে সংস্থা, সে রাজ্য সরকারের ভেতরে তদন্ত করবার ক্ষেত্রে তার স্বতঃস্ফূর্ত স্বাধীনতা থাকা উচিত। আজকের দিনেও একই কথা বলছি, কিন্তু বাস্তবটা কি? 11 এর আগে তোমরা সিবিআই পক্ষে ছিলে, এখন তোমরা সিবিআই এর বিরুদ্ধে। কারণটা কি? কারণ তোমরা এই সংস্থা 11 এর আগে সিবিআই কে এইভাবে করে মোদি ব্যবহার করেনি। রাতের অন্ধকারে তোমরা সিআইডি করনি, তোমরা সিআইডি করনি, এতগুলো মিথ্যা মামলা গোটা রাজ্যে বিরোধী সরকারের মিথ্যা মামলা জেলে ঢোকাও। আরে সৌরভ দা একমত, তোমরা কি করেছো? তোমরা এই রাজ্যে কতগুলো মামলা দিয়েছো? একমত সিবিআই মোদির। আমরা সবাই স্টুডিওতে আছি, সন্ময় বাবু দূরে আছেন, অনলাইনে আছেন, 30 সেকেন্ড সময় দিচ্ছি। সন্ময় বাবু বলুন। মিনাক্ষী, একটা কথা বোধহয় আজকে আমরা ভুলে যাচ্ছি। আজকের যে গ্রুপ ডির যে ব্যাপারে সিবিআই কে অনুসন্ধান করে রিপোর্ট চাওয়া হয়েছে, তদন্তটা কিন্তু ফাইনালি সিবিআই এর হাতে ছাড়া হয়নি। শুধু ডকুমেন্টস গুলোকে রিকভার করে হাইকোর্টের কাছে 21 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। শামীম দা আছেন জানেন, সেখানে ভয়টা কোথায়? ডকুমেন্টস রিকভারি ক্ষেত্রে সিবিআই কে ভয়। মানে কি আমরা যেতে পারবো না উচ্চ আদালতে? বড় জাল জালিয়া ডিভিশন বেঞ্চে যেতে পারবে না যদি সরকার মনে করে। ও সৌরভ দা কেন সিবিআই যাবে? উচ্চ আদালতে এই সরকার কত টাকা খরচ করেছে? উচ্চ আদালতে যাওয়ার জন্য এই সরকার 10 বছরে কত টাকা খরচ করেছে? সেটা আমাদের অধিকার। ও তার মানে সারদার টাকা চুরি করা, চোরদের আড়াল করাটা তোমার অধিকার। কার টাকায় মামলা লড়ছো? কার টাকায় সুপ্রিম কোর্টে যাচ্ছ? আরে সৌরভ দা, জনগণের টাকায় চোরদের মাথানোর জন্য আমরা জনগণের ভোটে এসেছি ভাই, জনগণের ভোটে ক্ষমতায় এসেছি এবং আমার মনে হয় এই রাজ্য সরকারের ভরসা রাখা উচিত। জনগণের টাকা এসছে মানে এই নয় যে জনগণের ট্যাক্সের টাকায় সিবিআই এর হাত থেকে বাঁচানোর জন্য নিজেদের চোরদের নেতাদের সিবিআই ব্যবহার করছে ভাই। আর তোমরা সিবিআই কে ব্যবহার। ত্রিপুরায় শিক্ষকদের অবস্থা বলো কি অবস্থায় আছে? কেন ত্রিপুরায় পেনশন পাচ্ছে না? শেষ হয়ে যাচ্ছে। ত্রিপুরায় কেন পেনশন নেই? তার প্রতিবাদ হবে না? আজকে এখানে কথা বলছো ত্রিপুরায় সরকার পেনশন পাচ্ছে না। অধিকার আপনার আছে, আপনি চাইলে আপনি ডিভিশন বেঞ্চে যেতে পারেন। অবভিয়াসলি আপনি যদি ডিভিশন বেঞ্চের ওই জাজমেন্ট যদি আপনার পছন্দ না হয় সুপ্রিম কোর্টেও যেতে পারেন। কিন্তু আমার প্রশ্ন একটা সহজ কথায়, আমার অত্যন্ত সহজ প্রশ্ন, যদি আপনি সহমত হয়ে থাকেন ওই রায়ের সঙ্গে, এনকোয়ারি দিয়েছে, এনকোয়ারি ফেস করুন। আপনি যদি সহমত হয়ে থাকেন ডিভিশন বেঞ্চে আপনার যাওয়ার কোনো তদন্ত নয়, এটা ইনভেস্টিগেশন এনকোয়ারি বলা আমাদের ডিবেটের সময় শেষ হয়ে গেছে, তবে এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট তথ্য সামনে এলো না। বিতর্ক চলবে, আবার হয়তো বিতর্ক সামনে আনতে হবে, কারণ আদালত এই মুহূর্তে সবথেকে বড় ভরসার জায়গা কি হচ্ছে রাজ্যের মানুষের কাছে। অসংখ্য ধন্যবাদ সকলকে ডিবেটে যোগ দেওয়ার জন্য। একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি ব্রেকিং সেগমেন্ট নিয়ে, সঙ্গে থাকুন। ফিল্ম বিরতির পর ব্রেকিং সেগমেন্টে নজর রাখবো এবার বিধাননগর থেকে যে অভিযোগ উঠে আসছে। বিধাননগরে তরুণী শ্লীলতাহানির অভিযোগ উঠছে। প্রতিবাদী তরুণী শ্লীলতাহানি কিসের প্রতিবাদ করেছিলেন তিনি? অবৈধ নির্মাণের প্রতিবাদ। তরুণীর বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের। অবৈধ নির্মাণের প্রতিবাদ করায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদী তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিস্তারিত জানাবেন পিঙ্কি। সরাসরি চলে যাব পিঙ্কির কাছে। পিঙ্কি, ঠিক কি অভিযোগ? মীনাক্ষী, আমার সঙ্গে সেই মহিলা রয়েছেন, সেই নির্যাতিতা রয়েছেন এবং তার কাছ থেকেই পুরোটা শুনে নেব ঠিক কি ঘটেছিল। তার স্বামী অবৈধ নির্মাণের প্রতিবাদ করার ফলেই কি তাকে কার্যত ধর্ষণের চেষ্টা করা হয়েছে? এমনই তিনি ব্যক্তি আমার ঘরে গেট খুলে ঢুকে আমাকে রেপ করার চেষ্টা করে। তার ফলে আমি তাকে ফেলে দেওয়ার পরে আমার হাজবেন্ড আর কি চলে আসার পরেই যে মানে ধাক্কাধুক্কি দিয়ে ওকে বার করে দেয়। সে কি মদ্যপ ছিল? পুরো মদ খেয়ে একদম চুর ছিল। তোমার ঘরে প্রবেশ করলো কি করে?
আমার গেটে আর কি লাথি মেরে ঢুকলো গেট। এটা কেন, মানে এই রকমের ঘটনার কেন শিকার হতে হলো তোমাকে? আমার বর আর কি ইনলিগ্যাল 35-36 নম্বরের ওয়ার্ডের যে কেসটা করেছিল সেই কেসটা তোলার জন্য বারবার বলছে ওখানকার মহিলা সমিতি কমিটি। তা বিকেলবেলা আমি ঘুমাচ্ছিলাম আমার বাচ্চা নিয়ে, ওর মোড়ের বউ ওখানকার মহিলা সমিতি আর নিয়ে এসে আমাকে থ্রেট দিয়ে গেছে, বলছে তোর বরকে যেতে বলবি। আমার বর তখন কাজে গেছিলো, আমাকে এসে বলেছে তোর বরকে ওখানে ক্লাবে যেতে বলবি, গিয়ে মারধর করার অভিযোগ আমাকে শাসিয়ে এসছে। আর তারপর এই ঘটনাটা কবে ঘটলো, যেদিনকার ওই অভিযুক্ত তোমার কাছে আসে? ওটা 21 তারিখে, মানে গত পরশু রাত 1টার সময় ঢুকে আমার ঘরে। ঢুকে কি করে? ঢুকে গেটে আর লাথি মাথি মেরে ঢুকে আমাকে রেপ করার চেষ্টা করে, গায়ে হাত দেয়। পুলিশের ভূমিকা কি? পুলিশের ভূমিকায় তুমি সন্তুষ্ট? পুলিশ কি জানালো? এফআইআর হয়েছে? হ্যাঁ, পুলিশ এফআইআর নিয়েছে। একদম তাই মিনা। একেবারে পিঙ্কি, শুনতে পেলাম আমরা যিনি অভিযোগ করলেন তার অভিযোগ নির্দিষ্ট করে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। যে অভিযোগ উঠে আসছে শ্লীলতাহানির অভিযোগ এবং তার কারণ বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন তার স্বামী, যে কারণে তাকে আজ শ্লীলতাহানির শিকার হতে হলো, এমন অভিযোগ করছেন তরুণী। আপনার কাছে জানতে চাইবো যে এখানে এই যে বেআইনি নির্মাণগুলো, এগুলো নিয়ে বারবার অভিযোগ উঠেছে বিশেষ করে বিধাননগর এলাকা থেকে। সেখান থেকে বেআইনি নির্মাণের অভিযোগ করা সত্ত্বেও পুলিশের কোনো ভূমিকা সেখানে দেখা যায়নি। পুলিশ সেখানে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না, যে কারণে বারবার অভিযোগ উঠে আছে সেখান থেকে। এবং তারপরে যারা দুষ্কৃতী তাদের এতই সাহস হয় যে তারা শ্লীলতাহানির এবং তিনি বলছেন যে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল সেটাও করতে পারে তারা। দেখুন, প্রথম কথা আমি বলছি যে বিধাননগর কমিশনারেট করা হয়েছিল কারণ মানুষের যাতে ওখানে পরিষেবাটায় মানুষ নির্ভয়ে থাকতে পারে, জনজীবন যেন ভালো থাকতে পারে, এই সমস্ত নানা কারণ নিয়ে আমাদের কমিশনারেট হয়েছিল। আচ্ছা, এবার আপনাকে বলি, এইভাবে কিন্তু কোনো বিল্ডিং অসম্ভব হতে পারে না, এটা কিন্তু কর্পোরেশনের পারমিশন লাগে। ইললিগেল বিল্ডিং যদি হয় তাহলে সেটা যদি জানা, এটা সাধারণত সিভিল ম্যাটারের মধ্যে পড়ে। কিন্তু ইনস্পাইট অফ দিস, এখন যেটা পরিস্থিতি যে এই নিয়ে ওভার দিস ইস্যু, আপনি মনে আছে বোধহয় যে প্রিভিয়াস যে আমাদের ওখানকার মিস্টার সব্যসাচী দত্ত যিনি ছিলেন মেয়র, তিনি একটা বক্তব্য রেখেছিলেন ইন ফেভার অফ প্রমোটার। এখন তো উনি নেই, এখন যিনি আছেন তাকে তো অনেক আশা নিয়ে ওখানে বসানো হয়েছে, তার তো একটা দায়িত্ব আছে। এবং এটা তো রাতের অন্ধকারে করে না প্রমোটাররা, দিনের বেলা করে। দিনের বেলা যদি ইললিগেল বিল্ডিং করে, সে যদি থানাতে যায় এবং এখানে যদি সিরিয়াস অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস থাকে, এই যে ঘটনাটা বলছি শ্লীলতাহানি করার জন্য, তাহলে এখানে তো পুলিশের একটা বলবো যে ফেলিউর, সে তো প্রিভেন্ট করতে পারলো না। তবে এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে লোকাল পুলিশ স্টেশনে কিন্তু একটা দায়িত্ব থাকে, অ্যাজ ওয়েল এস ক্যালকাটা মানে বিধাননগর কমিশনের কিন্তু একটা ফ্লাইং স্কোয়াড থাকে, যারা কারা ইলিগাল কাজ করে না করে সেগুলো কিন্তু তাদের দেখার দায়িত্বের মধ্যে পড়ে। এগুলো যদি না করে তাহলে আমি বলবো এটা একটা নেক্সাস কাজ করছে এবং সেখান থেকে একমাত্র হচ্ছে গিয়ে যে অর্থ উপার্জনের রাস্তা, এছাড়া তো আমি কিছু বলতে পারছি না। এবং সেটা কমপ্লিটলি ইললিগাল, এটা হতে পারে না, এটা বন্ধ করা দরকার বলে আমার মনে হয়। ধন্যবাদ অরিন্দম বাবু। পিঙ্কির কাছে আবারও চলে যাব। পিঙ্কি, জানতে চাইবো যিনি অভিযোগ করছেন তিনি যে বেআইনি নির্মাণের বিরুদ্ধে তার স্বামী বলছেন প্রতিবাদ করেছিলেন, সেই প্রতিবাদের বিষয়টা এবং তারপরে যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছিল সেটা কি পুলিশকে জানাচ্ছিলেন, তিনি জানিয়েছিলেন? পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছিল এই বিষয়ে? মিনাক্ষী, তো নির্যাতিতা যেমন আমাদের সঙ্গে রয়েছে, তার স্বামীও আমাদের সঙ্গে রয়েছেন। তার স্বামীকে একটু ডাকবো। তিনি যিনি হাইকোর্টে মামলা করেছিলেন, তুমি তোমার স্ত্রী হয় এবং তুমি কি ইললিগাল কনস্ট্রাকশন নিয়ে তুমি কি মামলা করেছিলে এবং কি মামলা করেছিলে? তুমি কি পুলিশকে জানিয়েছিলে এরকম হুমকি আগেও দেওয়া হচ্ছে? না, অ্যাকচুয়ালি আমি 2020-তে যত আমাদের 35-36 নম্বর যত ওয়ার্ডের ইললিগাল যত প্রমোটিং কাজ হচ্ছিলো তার এগেনস্টে আমি কেস করি হাইকোর্টে। আমি আছি, সুমন দাস বলে আরেকজন আছে, দুজন মিলে কেস করি। আমার নাম দীপঙ্কর হালদার, আমার সাথে যে পার্টনার আছে ওর নাম আছে সুমন দাস। তো ওইটা 21-এ গিয়ে যখন পাড়ায় যখন ভিতর থেকে যখন হাইলাইট হয়েছে যে আমরা কেসের উইটনেস আছি, তখন পাড়ার যে ছেলে রয়েছে যুবকরা আমাদের প্রতি একটা খিট হয়ে যায়, তো টর্চার চালু হয়ে যায় কোনো দিক থেকে। বলতে কি রকমের টর্চার? ওকে আগেও কি হুমকি দেওয়া হয়েছে? তোমরা পুলিশের কাছে এসেছিলে? ওকে কোনোদিন হুমকি দেয়নি, আমাকে মেরেছে অনেকবার,
ঠিক আছে, মারধর করেছে, বলেছে যে কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো। আমার তৃণমূল সাথে নেতা যে সব্যসাচী দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। বিধাননগরে বেআইনি নির্মাণের প্রতিবাদ করাতে শ্লীলতাহানির অভিযোগ, কি বলবেন আপনি? পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে তারা দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। দেখুন, বেআইনি নির্মাণ আর শ্লীলতাহানি দুটো আলাদা আলাদা জিনিস। বেআইনি নির্মাণটা পুলিশের কাজ নয়, এটা কর্পোরেশনের কাজ। আর শ্লীলতাহানির ব্যাপারটা যদি থানায় নথিভুক্ত হয় কেস, পুলিশ নিশ্চয়ই ওমেন্স সেল আছে, তারা দেখবে এবং আইনের পথে চলবে। তিনি বেআইনি নির্মাণের প্রতিবাদ করাতে তো তাকে হুমকি দেওয়া হচ্ছিল, তার নিরাপত্তা তো পুলিশের কাজ। নিরাপত্তা নিশ্চয়ই পুলিশের কাজ, পুলিশ সেটা দেখবে, কিন্তু বেআইনি নির্মাণের সঙ্গে তো মানে এটা তো কর্পোরেশনের ব্যাপার। আপনি এটা মানে ওই এরিয়ার কাউন্সিলর বা প্রাক্তন মেয়রকে জিজ্ঞেস করে নিন, কারণ এটা কর্পোরেশন স্টেপ নেবে। বেআইনি নির্মাণ ব্যক্তিগতভাবে সে কি করে জানলো যে কোনটা বেআইনি আর কোনটা আইনত? তার কাছে নিশ্চয়ই কোনো কাগজ আছে। ধরুন আপনি বলছেন এটা বেআইনি, তো বেআইনি বললে তো সেটা আইনত না বেআইনি সেটা দেখার এখতিয়ার তো কর্পোরেশনের। কর্পোরেশনকে ওনারা কমপ্লেন জানান, আর যদি কর্পোরেশনের কমপ্লেনে ওনারা দেখেন যে না কর্পোরেশন ঠিক মতো স্টেপ নিচ্ছে না, আইনের দ্বারস্থ নিশ্চয়ই হতে পারবেন। অলরেডি কোর্টে তো কেস আছে এটা নিয়ে, বেআইনি নির্মাণ নিয়ে তো সল্টলেক নিয়ে কোর্টে কেস চলছেই। ধন্যবাদ সব্যসাচী বাবু কথা বলার জন্য। আমি রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে পিঙ্কির সঙ্গে রয়েছেন যিনি নির্যাতিতা তার স্বামী। যেটা বললেন পিঙ্কি, আমি প্রশ্ন রাখতে চাইবো তোমার সঙ্গে যিনি রয়েছেন তার কাছে, যে কোনটা আইনি কোনটা বেআইনি তিনি বুঝলেন কি করে, এবং কর্পোরেশনে কি অভিযোগ জানানো হয়েছিল বেআইনি নির্মাণ নিয়ে? একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা প্রশ্ন থাকছে, যে ইলিগাল কনস্ট্রাকশনের কথা উঠেছিল সেগুলো তোমার কাছে কি করে তুমি জানলে কি করে যে সেগুলো ইলিগাল কিনা, বেআইনি কিনা, এবং তার আগে কি কর্পোরেশন তুমি জানিয়েছিলে সেগুলো বেআইনি নির্মাণ হচ্ছে? না, আমি কোনোদিন এনকারেজ করিনি ওই বিষয়ে। ওটা ওর মধ্যে বড় বড় নেতারাও ছিল সেই সময়। না, ইলিগাল কনস্ট্রাকশন তুমি কি করে জানো? আমাকে বলা হয়েছে যে ইলিগাল আছে, কাগজপত্র দেখিয়েছে। হাইকোর্টে নিয়ে যে অ্যাডভোকেট আছে আলিপুরের, নামটা ওনার জানা নেই ঠিক মতন, এখন আমার মনে আসছে না। উনিও বলেছিল যে হ্যাঁ সব ইলিগাল আছে, সব মানে হ্যাঁ সব ছিল, ছবি ফবি সব নিয়ে গেছিলো। ওই হিসাবে দেখেই তো আমরা সাইন করছি, ইলিগাল না হলে সাইন করতাম না। তো ওই হিসাবে তো হাইকোর্টে তো অর্ডার পাস করেছে যে কাজ ফাজ বন্ধ রাখার, হাইলাইট তো হয়েছে জিনিসটা, নিশ্চয়ই ইলিগাল। হাইকোর্টের কাছে গিয়েছিলে, হাইকোর্ট কি জানিয়েছিল? হাইকোর্ট জানিয়ে অ্যাকসেপ্ট করে নিয়েছিল কেসটাকে। কেস করা হয়েছিল 20 ওটা অ্যাকশান মানে আমাদের কর্পোরেশনকে জানানো হয়েছিল বন্ধ করার, কাজ করা যত ইলিগেল, ওটা 21 জানানো হয়েছিল। 21 যখন জানানো হয় তখনই তো পাড়ার লোক জানতে পারে যে ওই কেসের উইটনেস আমি আর সুমন দাস আছি। তখন ভিতর থেকে ওরা একটা খিট খেয়ে যায় যে আমি কেসটা করে দিয়েছি। ওদের যে একটা প্রাপ্য টাকা পয়সা হয়তো সিন্ডিকেটের সব টাকা পয়সা জানিয়ে কোনো লাভ হয়নি বলেই কি তিনি আদালতে গিয়েছিলেন? ছোট করে আমি পিঙ্কি জানতে চাইবো। তারপরে কি শেষ আঘাতটা ওর কাছে? একদম। কর্পোরেশন জানানোর পরও কি কোনো রকম লাভ হয়নি? তার জন্য কি আদালত দ্বারস্থ হতে হয়েছিল তোমাকে? না, কর্পোরেশনে জানানোর পরও তো কাজ চলছে, কাজ তো চলছে। বন্ধ রাখা তো পারমিশন তো কোর্ট তো দিয়েই রেখেছে, তাও তো কাজ চলছে, বন্ধ হচ্ছে কাজ চলছে। আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন জয়প্রকাশ বাবু, বিজেপি নেতা। স্বাগত জানাচ্ছি আপনাকে রিপাবলিক বাংলায়। বেআইনি নির্মাণের প্রতিবাদ করা হয়েছিল এবং কর্পোরেশনে জানানো হয়েছিল, কর্পোরেশন কোনো ব্যবস্থা নেয়নি, নির্মাণ চলছে। নির্মাণের প্রতিবাদ যিনি করেছিলেন তার স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, কি বলবেন? না, বিধাননগর থানায় যেটা হচ্ছে প্রত্যেকটা সারা পশ্চিমবঙ্গে যে দুর্নীতি, বিধাননগর তার বাইরে তো নয়। আবার বিধাননগরের দুর্নীতি বড় বড় দুর্নীতি, এই বাড়ি জমি নিয়ে এখানটাতে ঠিক জায়গায় ঠিক মতন মধু ঢালতে পারলে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, নিজেদের মতন আইন করে নিতে অসুবিধা হয় না। এই যে বিধাননগর কর্পোরেশন, আগে কলকাতা কর্পোরেশনকে চোর কর্পোরেশন বলা হতো, আর বিধাননগর এ তো মহাচোর কর্পোরেশন। এদের একেবারে যত তৃণমূলের চোরেদের আড্ডা, কাটমানির আড্ডা, এসব জায়গায় কোনো রকম কেউ সাধারণ মানুষ কোনো বিচার পায় না। সব থেকে বড় কথা, বিভিন্ন কাউন্সিলর বলে কোর্টে যাবে, যাও, কোর্ট তো অর্ডার দেবে, আমরা মানলে তো, এবং প্রকাশ্যে বলে
যে আমরা কোর্টের অর্ডার মানবো না, আমাদের যা এখানে নিয়ম মমতা বিধান চলবে, মমতার নিয়ম চলবে, এটা প্রকাশ্যে এরা বলে থাকে। কাজওয়ারি আছে, মানুষ কোথায় লড়বে? মানুষকে ভয় দেখানো হয় তাতে পুলিশের কাছে যাবে, পুলিশ প্রোটেকশন দেবে না, বন্দুক আপনি বলছেন কাজওয়ারির ফল। বেশ, অসংখ্য ধন্যবাদ জয়প্রকাশ বাবু কথা বলার জন্য। পিঙ্কিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। নজর রাখবো আমাদের পরবর্তী খবরের দিকে। জলপাইগুড়িতে তৃণমূল নেতা খুন, তারপরই জলপাইগুড়িতে ধৃত এক, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক, বন্দুক বিক্রি করতে গিয়ে ধৃত যুবক, উদ্ধার হয়েছে পিস্তল, কার্তুজ। বিস্তারিত জানাবেন সৌমেন, নিউজরুম থেকে রয়েছেন আমার সঙ্গে। সৌমেন, জলপাইগুড়িতে গত কয়েক মাস ধরেই মীনাক্ষী তুমি জানো যে পুলিশের কাছে অভিযোগ আসছিল যে জলপাইগুড়ি শহর এবং তার আশপাশে এলাকায় একটা বেআইনি অস্ত্র পাচার চক্র সক্রিয় রয়েছে। পুলিশ ইনপুট পেয়েও নির্দিষ্ট সময় অভিযান চালিয়েও শেষ মুহূর্তে এই দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছিল। গতকাল রাতে জলপাইগুড়ি পুলিশের কাছে নির্দিষ্ট সোর্সে একটা খবর আসে যে রাজবাড়ি পাড়া এলাকায় আগামীকাল সকালে এক ব্যক্তি আসতে পারে। এই ইনপুটটা পাওয়ার পর পুলিশ সাদা পোশাকে রাজবাড়ি পাড়া এলাকায় নির্দিষ্ট যে জায়গায় সেই ব্যক্তির খোঁজ মিলতে পারে সেখানে গিয়ে সাদা পোশাকে পুলিশ অপেক্ষা করছিল। দেখা যায় এক ব্যক্তি সেখানে আসে এবং সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তাকে সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ গিয়ে তাকে চেস করে এবং তার অসংলগ্ন কথাবার্তা দেখে পুলিশ তাকে আটক করে। ঘটনাস্থলে যখন তাকে গাড়িতে তোলা হয়, গাড়িতে তোলার সময় তার কাছ থেকে একটি 9mm পিস্তল পাওয়া যায়। এরপর তাকে জলপাইগুড়ি থানায় আনা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এবং তার ওল্ড রেকর্ড দেখে দেখা যায়, পুলিশ যে ওল্ড রেকর্ড খোঁজে সেখানে দেখা যায় যে এই ব্যক্তি এর আগেও গ্রেপ্তার হয়েছিল, একই রকমভাবে বেআইনি অস্ত্র পাচার চক্র তরফ থেকে গ্রেপ্তার হয়েছিল। এখন এই বেআইনি অস্ত্র কাকে সে বিক্রি করতে এসেছিল, কোথায় বিক্রি করার প্ল্যান ছিল, যাবতীয় বিষয় পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তবে এর মধ্য দিয়ে একটা বড় পাচার চক্রের খোঁজ মিলতে পারে বলে পুলিশ মনে করছে। ধন্যবাদ সৌমেন। ব্রেকিং সেগমেন্ট এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি জবাব চাই বাংলা থেকে। এরপর দেখুন 294 দেশে 1 নম্বর হিট নিউজ শো। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।